আজ থেকে দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে সঙ্গে সমন্বয় করে চতুর্থবারের মতো মাসিক জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, নতুন দর শুক্রবার থেকেই কার্যকর হবে। ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা, পেট্রোল ও অক্টেনের দাম ২.৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা ৭৫ পয়সা। অক্টেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১৩১ টাকা এবং পেট্রোলের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১২৭ টাকা করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের কিছুটা দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে। ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণেই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জ্বালানি তেলের দাম বাড়লে সব সময় শিল্প ও কৃষি উৎপাদনের খরচ ও পরিবহন ব্যয় বাড়ে, ফলে পণ্য ও সেবার দাম বাড়ে। তা সরাসরি প্রভাব ফেলেছে জনগণের জীবনযাত্রায়। এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এজাজ হোসেন। জনাব এজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এমনিতেই মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, নতুন করে জ্বালানির দাম বৃদ্ধি কতটা যৌক্তিক ছিল এবং এটা নতুন করে জনজীবনে ভোগান্তির কি ধরনের কারণ তৈরি করতে পারে, এবং এই যে দাম বাড়ানোটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি অন্যভাবে একটু দেখতে চাই জিনিসটাকে, কারণ আমরা একটা ফর্মুলার মধ্যে, একটা স্বয়ংক্রিয় ফর্মুলার মধ্যে গেছি, যেখানে আন্তর্জাতিক বাজারে দাম যদি বাড়ে আমাদের এখানেও বাড়বে, আর কমলে আমাদের এখানেও কমবে। তো প্রথম যে ফর্মুলাটা করা হয়েছিল এই ৩ মাস আগে, আমরা কিন্তু ওই জায়গায় ফিরে গেছি। এখন মাঝে বেড়ে আবার কমে আবার এখন আবার ফিরে, আমরা ডিজেলের কথা বলছি, আমরা ওখানেই ফিরে গেছি। সো আমি বলতে পারি যে মোটামুটি যারা ডিজেল ব্যবহার করে তারা এই দামে অভ্যস্ত। এইরকমই ফর্মুলা কিন্তু আমরা এলপিজিতেও দেখি, এলপিজিতেও এই ওঠানামা করছে দাম, এবং ওখানে কিন্তু বেশ ভালো রকমের ওঠানামা করেছিল। যেহেতু আন্তর্জাতিক বাজারে আমি যদি ব্যারেল প্রতি বলি, ডলার ৮৫ ডলারের কাছাকাছি এই গত এক মাসে কমে এটা ৮০-র কাছে চলে এসেছিল, আবার বেড়ে এটা ৯০-তে চলে গেছিল। তো এর মধ্যে ওঠানামার ফলে এটার অ্যাকচুয়ালি তেমন বাড়ার কোনো কথা না, কিন্তু যে কথাটা বলা হলো যে ডলারের এগেনস্টে টাকার যে অবমূল্যায়ন, সেই কারণে এটা এফেক্টেড হয়েছে। এখন এটা তো একটা বাস্তব বাংলাদেশের জন্য, যে এরকম হলে আমাদের এটা কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন ধারাবাহিকভাবেই জ্বালানি তেলের দাম কমছে, এটা আমরা জানি, তখন আসলে এই ডলারের সাথে সমন্বয় করে দাম বাড়ানোটা আপনি ইতিবাচকভাবেই দেখছেন? না, কথা হচ্ছে না, আপনি যেটা বললেন যে এই কমছে, এটা কিন্তু ঠিক না। এর মধ্যেই মাঝে কিন্তু বেড়েছিল, তারপরে কমেছে, এখন কমছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে ওপেক প্লাস যেটা বলে, তারা কোনো দাম যখনই কমে যায় ৮৫ ডলারের নিচে এবং ৮০ ডলারের কাছাকাছি যখনই চলে আসে, তারা প্রোডাকশন কাট করে। তাই অ্যাকচুয়ালি তেলের দাম কমার আর কোনো ওরকম সম্ভাবনা নাই। আগে যেটা কমেছিল সেটা অন্য কারণ ছিল, সেই কারণটা হয়তো আর বিদ্যমান থাকবে না। তো এখন মোটামুটি ৮৫ ডলারের কাছাকাছি তারা রাখতে চায় এবং এখানে আছে। তো আমাদেরকে যেটা এখন আমি যেটা বললাম, আমাদের তো ভোক্তারা ১০৯, ১১০, ১০৫ থেকে ১১০-এর মধ্যে ডিজেলের দামে অভ্যস্ত। আমি মনে করি না এটার কোনো প্রভাব এখন পড়বে, কিন্তু তার মানে না যে ভবিষ্যতে পড়বে না। কারণ যে কোনো সময় দাম হয়তো কমার চান্স নাই, কিন্তু বাড়ার তো চান্স রয়েছে। যেটা ১২০ টাকায় চলে যেতে পারে অদূর ভবিষ্যতেই, তখন কিন্তু অ্যাকচুয়ালি একটা বিরাট চাপ পড়বে ভোক্তার উপরে। এটা অবশ্য বলা দরকার যে এর মধ্যে কিন্তু একটা ট্যাক্স আছে সরকারের, প্রায় ১৫ টাকার মতো। তখন ইন্ডিয়া যেটা করে, তারা এই ট্যাক্সটাকে কমিয়ে এইটা দামটাকে সহনীয় পর্যায়ে রাখে। এখনো কিন্তু আমরা সেই পর্যায়ে আসি নাই, কারণ এখনো আমাদের ফর্মুলা যখন করা হয়েছিল সে ওটার কাছে। হ্যাঁ, আমি মনে করি ওইটার যদি ৫ টাকা প্লাস মাইনাসে থাকে, তাহলে সরকারের বিচলিত হওয়ার কোনো কথা নাই এবং ভোক্তারও এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
সরকার আস্তে আস্তে জ্বালানি তেলের দাম মুক্তবাজার ভিত্তিক করে ফেলছে, এটি আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি বললাম তো, এটা এটা যেটা আমি ভালোভাবে দেখছি, তার কারণ হচ্ছে যে আমরা আগে লক্ষ্য করেছিলাম যখন কমে গেছিল, প্রায় 5 বছর কম ছিল, তখন কিন্তু সরকার প্রাইসটাকে অ্যাডজাস্ট করে নাই। সো আমাদের বিশেষজ্ঞদের দিক থেকে, ইন্ডাস্ট্রি থেকে সবখানেই সরকারের উপরে চাপ ছিল যে আপনারা যদি নাই কমালেন, যখন কমে যায়, তাহলে আমাদের লাভটা কি? তাহলে আপনারা একটা ফর্মুলায় চলে আসেন। তা দেখা গেছে যে জনগণের চাপ এবং আইএমএফ এর কথার সাথে এখানে কিন্তু মিলে গেছে। কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্ন, কারণ ওখানে সাবসিডির ব্যাপার আছে, অতখানি সাবসিডির। কিন্তু তেলের ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি কাজ করে গেছে, কারণ এই মুহূর্তে যেই দামে তেল বিক্রি করছে তাতে সরকারের লাভ হচ্ছে। আমি তো বললাম ডিজেলেই তারা 10 থেকে 15 টাকা লাভ করছে, এবং পেট্রোল আর অকটেনে আরো বেশি লাভ করছে। হ্যাঁ, তো এই মুহূর্তে সরকারের কোনো লস নাই, সরকারের বরঞ্চ লাভই হচ্ছে। জি, একই সাথে একটা চাপ আছে ভোক্তার উপরে, বাট সেই চাপ তো আগেও ছিল। জি, একই সাথে আমরা যদি আমরা আসছে কিছুদিন পরে বাজেট আসবে, সেখানে এক ধরনের চাপ রয়েছে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি না দেওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল চাপ রয়েছে। আপনার কাছে কি মনে হয় সরকার আসলে কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত জ্বালানির ক্ষেত্রে? না, জ্বালানির ক্ষেত্রে তো আর নাই, আমি তো বললাম জ্বালানির ক্ষেত্রে সরকারের কোনো প্রবলেম নাই, ভোক্তারাও অভ্যস্ত। তো জ্বালানি তেলের ব্যাপারে আমরা হয়ে গেছি, কোনো অসুবিধা নেই। আমরা আইএমএফ যা চেয়েছে তার থেকে বরঞ্চ বেশিই দিচ্ছি। বাট বিদ্যুতের ক্ষেত্রে অবশ্যই একটা বড় কথা আসছে, এবং এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। কারণ বিদ্যুতের বলা হয়েছে যে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়িয়ে সমন্বয় করে তারপরে 3 বছরের মাথায় গিয়ে সাবসিডি সরাবে। এর মধ্যে আবার ডলারের কাছে টাকার অবমূল্যায়ন হয়ে গেছে। তো আমরা একটা বহুমুখী চাপে আছি বিদ্যুতের ক্ষেত্রে। কিন্তু তেলের ব্যাপারে আমি মনে করি আমরা আইএমএফ যেটা চেয়েছে আমরা সেখানে পৌঁছে গেছি, এখানে কোনো আর সমস্যা নাই। বাট আমি বলছি ভবিষ্যতে, এটা তো এখন $85 কাছাকাছি আছে, কিন্তু ভবিষ্যতে $100 কি $100 উপরে হয়ে যায়, তখন কিন্তু সরকার একটা একটা প্রেসারে পড়বে। ডক্টর এজাজ, ধন্যবাদ। আসলে আমাদের টাইম শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকগুলো বিষয় আপনি বিশ্লেষণ করছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসাইন।